বাংলাদেশের দিকে তো নজর রাখতেই হবে, তার কারণ 17টা বছর পর তারেক রহমান ফিরে এলেন বাংলাদেশে। খালেদা পুত্র বাংলাদেশে আসার পর কি হলো, ছবিটা ঠিক কি? ছবি কথা বলছে। লন্ডন থেকে ঢাকা এলেন তারেক, আর তারেকের ফেরায় বিএনপি নেতা কর্মীদের মধ্যে একেবারে উচ্ছ্বাস। ঢাকার রাজপথ, বিএনপির জনজোয়ার সেখানে। ছবি দেখাচ্ছি আপনাদের, ছবি সে কথা বলছে যে ঢাকার রাজপথে বিএনপি নেতা কর্মীদের জনজোয়ার। আর দেশে ফিরেই দলের নেতা কর্মীদের বার্তা, একের পর এক কর্মসূচি। সান্নিক রয়েছে আমার সঙ্গে, সান্নিকের কাছ থেকে আরো ডিটেল জানবো। সান্নিক, বিএনপি নেতা কর্মীরা যে বাড়তি অক্সিজেন পেল ভোটের 1.5 মাস আগে তারেক রহমানের ফিরে আসায়, তা বলার অপেক্ষা রাখে না। এটা কতটা সিগনিফিকেন্ট, কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, যে সময় তিনি ফিরলেন সেই সময়টা নির্বাচন থেকে মাত্র 1.5 মাস আগে, এবং সেই সময়ে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে একের পর এক হিংসার ঘটনা ঘটে চলেছে। সেই পরিস্থিতিতে একটা গণতান্ত্রিক সরকার গঠন করার ক্ষেত্রে যে নির্বাচন অত্যন্ত প্রয়োজন, এবং সেই নির্বাচন হওয়ার ঠিক আগেই দেশের দুটো যে গুরুত্বপূর্ণ দল, বড় দল ছিল, তার মধ্যে একটি আওয়ামী লীগ, যারা এই সাধারণ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে অন্তর্বর্তীকালীন সরকারের তরফে জানানো হয়েছে, এবং আরো একটি দল বিএনপি, তার একেবারে যে শীর্ষ নেতৃত্ব যাকে বলা যায়, অর্থাৎ খালেদা পুত্র তারেক রহমান, তিনি যখন দেশে ফিরলেন, বিএনপি কর্মী সমর্থকদের মধ্যে আলাদাই কিন্তু একটা উন্মাদনার ছবি আজকে সামনে এলো। বাংলাদেশে আজকে ঢাকাতে তিনি 11:43 তার বিমান আজকে অবতরণ করে, এবং তারপর থেকেই বাইরে যে জনজোয়ার, বিমানবন্দরের বাইরে থেকে শুরু করে আজকে ঢাকার রাস্তাঘাটে যে জনজোয়ারের ছবি চোখে পড়ছে, তা কিন্তু স্বাভাবিকভাবেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে আগামী নির্বাচনের ক্ষেত্রে বিএনপি একটা বাড়তি অক্সিজেন কিন্তু তারেক রহমানের এই 17 বছর পরে দেশে ফেরার থেকে পাচ্ছেই। এবং এই গোটা ঘটনাকে কেন্দ্র করে অবশ্যই একটা অস্বস্তির ছবিটাও কিন্তু পাশাপাশি তৈরি হবে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য। কেননা তারা, আমরা দেখেছি নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে বারংবার বিভিন্ন হিংসার ঘটনার ক্ষেত্রে তাদের যে ভূমিকা ছিল, কোথাও গিয়ে সেটা কিন্তু আরো উস্কানিমূলক, বা সেই হিংসা যাতে কোনোভাবে না আটকায় সেই দিকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা চালিয়ে গেছে। তারপরে তারেক রহমানের দেশে ফেরা এবং গণতান্ত্রিক নির্বাচনের পথে বাংলাদেশের এগিয়ে যাওয়া, সেইটা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কতটা ভালো হতে পারে তা কিন্তু সময়ই বলে দেবে। এবং সেই গোটা বিষয়টার দিকে কিন্তু আন্তর্জাতিক মহল এবং অবশ্যই ভারত সরকারও পুরোপুরিভাবে কূটনৈতিকভাবে নজর রাখছে। একেবারে সান্নিক। তো আবেগ আপ্লুত আমরা আমাদের নেতাকে ফিরে পাবো আমাদের মাঝে। আমাদের দেশটা তারেক রহমান আমাদের রাজনীতির অভিভাবক, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে এই বাংলাদেশের সর্বস্তরের জনগণের অভিভাবকে পরিণত হয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্বে এই দেশের জনগণ প্রাণ ফিরে পেয়েছে, এবং দেশনেত্রীর বলিষ্ঠ নেতৃত্বে, দেশনায়ক তারেক রহমানের আপসহীন নেতৃত্বে আজকে আমরা দেশ থেকে স্বৈরাচার হটাতে সক্ষম হয়েছি। আজকে আমরা স্বাধীনতার স্বাদ পেয়েছি। আর এই যে 17 বছর পর তারেক রহমান দেশে ফিরে এলেন, লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় এলেন, ইউনূসের তো চাপ আরো বেড়ে গেল কোথাও গিয়ে। তার কারণ আওয়ামী লীগের পর বিএনপি একটা দল যেভাবে এগিয়ে থাকতে পারে, এবং ইউনূস যে চাপে রয়েছে তা বলার অপেক্ষা রাখেন। আচ্ছা, তারেক যে ফিরে এলো, ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কি প্রভাব পড়তে পারে? বাংলাদেশের রাজনীতিতেই বা তারেকের ফিরে আসাটা কতটা সিগনিফিকেন্ট? ইউনূসের চাপ কি সত্যিই বাড়লো? আমরা কথা বলেছিলাম এই সবকিছু নিয়েই আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মৈনাক পুততুণ্ডের সঙ্গে। তিনি কি রিয়াকশন দিয়েছেন দেখো। সব থেকে বেশি চাপ যদি উপর বেড়ে থাকে, সেটা তথাকথিত প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের উপরে কিন্তু চাপটা বেড়েছে। দেখুন, তিনি এবং তারই অনির্বাচিত উপদেষ্টারা মিলিয়ে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি করেছেন, পুরোপুরি শাসন ব্যবস্থা যে ফেলিও আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি এই মুহূর্তে, মবক্রেসি চলছে, মবের শাসন চলছে, সেই জায়গা থেকে ইউনূস যে ব্যর্থ হয়েছে তো প্রমাণিত, এটা বাংলাদেশের মানুষও কিন্তু এখন বুঝতে পারছেন। কাজেই নতুন একটা লিডারশিপ যদি আসে, তাহলে সেটা কিন্তু বাংলাদেশের মানুষ সমর্থন করবেন বলে আমার কিন্তু মনে হয়। অর্থাৎ আমরা যে ব্যাটেলটা দেখতে চলেছি, সেটা হচ্ছে একটা রিইনভিগোরেটেড বিএনপি প্লাস যদি রিইনভিগোরেটেড আওয়ামী লীগেরও ব্যাটেল হয়। এই ব্যাটেলটা কিন্তু দেখতে চলেছি। ইউনূস, আমার মনে হয় তিনি হয়তো কিছু সারিতে চলে যান। আমরা কিন্তু সবাই জানি যে খালেদা জিয়া তিনি বর্তমানে অত্যন্ত গুরুতর অসুস্থ, এবং রাজনীতিতে অংশগ্রহণ করার মতো জায়গাতে এই মুহূর্তে নেই।
কাজেই এই তারেক রহমান যে ফিরে আসছেন, তিনি কিন্তু বিএনপির লিডারশিপটাকে সংহত করতে পারবেন। এবার যদি বলেন যে ভারতের ক্ষেত্রে কি প্রভাব পড়বে, আমরা জানি যে ভারতে কিন্তু শেখ হাসিনা তিনি ভারতে রয়েছেন, বা তার দলের লিডারশিপেরও কিন্তু একটা অংশ এখনো পর্যন্ত ভারতে আত্মগোপন করে বা তারা আশ্রয় নিয়ে সেখানে রয়েছেন। কিন্তু তারা কি ভারতের সেই গুরুত্বটাকে স্বীকার করছেন? তারা প্রকাশ্যে স্টেটমেন্ট দিচ্ছেন যে তাদের বাংলাদেশে ফেরা সেটা নাকি ভারতের উপর ডিপেন্ড করছে না, অর্থাৎ তারা যেন ভারতের গুরুত্বটাকে একটু কমিয়ে বা একটু অস্বীকার করে দেখতে চাইছেন। সেখানে বিএনপি যদি একটা স্টেবল পার্টি হিসেবে উঠে আসতে পারে এবং জামাতের প্রতিদ্বন্দ্বী হিসেবে যদি বিএনপি উঠে আসতে পারে, আমার কিন্তু মনে হয় ভারতের নতুন বৈদেশিক সম্পর্ক তৈরির জন্য সেটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। আর ওসমান হাদির মৃত্যুতে চাপে ইউনূস সরকার, তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে 17 বছর পর তারেক রহমানের দেশে ফিরে আসা, বাংলাদেশের রাজনীতিতে ভোটের ক্ষেত্রে কোথাও গিয়ে প্রধানমন্ত্রীত্বের দৌড়ে এগিয়ে তারেকও। ওসমান হাদি হত্যায় অভিযোগের আঙুল উঠেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের দিকে। বিদেশে থেকেও গত 1.5 দশক ধরে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির সমস্ত কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া যত অসুস্থ হয়েছেন, বিএনপি সমর্থকদের কাছে তত বড় ভরসার জায়গা হয়ে উঠেছেন লন্ডনে থাকা তারেক। জুলাই আন্দোলনের জেরে শেখ হাসিনা দেশ ছাড়ার পর ভার্চুয়াল ভাষণে দলের নেতাকর্মীদের ভোকাল টনিক দেন তারেক। তখন থেকেই জল্পনা ছিল যে কোনোদিন দেশে ফিরবেন তিনি। এরই মধ্যে ভোট ঘোষণা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে ইউনূসের প্রশাসন, ফলে ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে নেই শেখ হাসিনার দল। এমন পরিস্থিতিতে ভোট হলে বিএনপির ক্ষমতা দখলের সম্ভাবনা প্রবল। তারেকের প্রত্যাবর্তন উজ্জীবিত করবে বিএনপি কর্মী সমর্থকদের। 1.5 দশকের বেশি সময় ক্ষমতার বাইরে বিএনপি। তারেকের নেতৃত্বে ফের ঢাকার সিংহাসনে বসতে মরিয়া লড়াই চালাবেন খালেদার অনুগামীরা। এই পরিস্থিতিতে তারেকের সঙ্গে সহযোগিতার পথে হাঁটা ছাড়া কোনো উপায় নেই ইউনূসের কাছে। খুব বেশি হলে রাষ্ট্রপতির পদ পেতে পারেন তিনি, এর বেশি কিছু নয়। তারেক রহমান যখন আসছেন, এটা তো বড় থ্রেট, কারণ বিএনপি জিতে যাবে এই মুহূর্তে। ইলেকশন হলে যদি আওয়ামী লীগের বহু সমর্থক সেখানে আছে, তাদের তো জোর করে মুখ খুলতে দেওয়া হচ্ছে না, কিন্তু একই সঙ্গে বিএনপি যদি আসে, বিএনপি জিতবে। সেটা তো এই যে প্রধান ওখানে বসে আছে ইউনূস, তিনি তো চাইবেন না, তিনি চাইবেন কোনোভাবে ক্ষমতা দখল করে থাকেন। সবকিছু ঠিক থাকলে বগুড়া থেকেই প্রার্থী হবেন খালেদা পুত্র। 2008 সালে দেশ ছেড়েছিলেন তারেক রহমান। সেনার হাতে ক্ষমতা থাকাকালীন প্রায় 18 মাস জেলে থাকতে হয় তাঁকে। জেল থেকে ছাড়া পেয়েই ব্রিটেনে চলে যান তারেক। তারপর থেকেই বাংলাদেশে হাসিনা রাজ। এখন প্রশ্ন হলো, তারেকের এই ঘরে ফেরাকে নয়াদিল্লি কিভাবে দেখছে? শেখ হাসিনার সঙ্গে দিল্লির সম্পর্ক বরাবরই খুব ভালো। উল্টো দিকে বিএনপি নেত্রী খালেদা জিয়া 3 দফায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছেন। তার সঙ্গেও ভারতের সম্পর্ক খুব একটা খারাপ ছিল না। সমস্যা একটাই, খালেদার আমলে বারবারই বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী শক্তিদের মাথা চাড়া দেওয়ার অভিযোগ উঠেছে। কিন্তু এখন পরিস্থিতি একেবারে আলাদা। ইউনূসের আমলে নৈরাজ্যের বাংলাদেশ তৈরি হয়েছে। সেখানে এখন ভারত বিদ্বেষের পাহাড়, মৌলবাদী এবং দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে প্রতিবেশী দেশটি। রোজ সেখান থেকে হিন্দুদের আক্রান্ত হওয়ার খবর আসছে। এই পরিস্থিতিতে সেখানে কোনো নির্বাচিত এবং দায়িত্বশীল সরকার এলে দিল্লির পক্ষে তাদের সঙ্গে কূটনৈতিক আলোচনার পথে হাঁটার সুযোগ মিলবে। আওয়ামী লীগ যেমন আমাদের সঙ্গে সম্পর্ক ছিল, ঠিক তেমনি বিএনপি যখন এসেছিল, ভারত কি তার বিরোধিতা করেছিল? বিএনপি তো দীর্ঘদিন ভারতবর্ষের সঙ্গে তারা সম্পর্কে ছিল এবং বায়োলেটারাল এগ্রিমেন্ট ছিল। তখন তো অন্য কোনো সমস্যা সাময়িকভাবে দেখা দিলেও সেখানে তো তেমন কোনো সমস্যা হয়নি যে দুই দেশের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। নিউজ 18 বাংলা। ওসমান হাদির হত্যার জন্য দায়ী মোহাম্মদ ইউনূসের সরকার। হ্যাঁ, বিস্ফোরকের অভিযোগ নিহত ছাত্রনেতার ভাই ওমর হাদির। তার দাবি, বাংলাদেশের ভোট বানচাল করতেই হাদিকে হত্যা করিয়েছে ইউনূস প্রশাসন। চেষ্টা করতেছেন ওসমান হাদির বিচার যদি না হয়, আপনারাও একদিনে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবেন।
শরীফ ওসমান হাদি বাংলাদেশের জনপ্রিয় ছাত্রনেতা। আসন্ন সাধারণ নির্বাচনে তার ঢাকা থেকে প্রার্থী হওয়ার কথা ছিল। এহেন ওসমানী ঢাকার রাজপথে গুলিবিদ্ধ হন 12ই ডিসেম্বর। পরে সিঙ্গাপুরের হাসপাতালে তার মৃত্যু হয়। এই খবর বাংলাদেশে পৌঁছতেই ক্ষোভের আগুন জ্বলে ওঠে, যে আগুনে পুড়তে হয় বাংলাদেশের সবথেকে জনপ্রিয় দুই সংবাদপত্র প্রথম আলো এবং ডেইলি স্টারকে। ওসমান হাদির হত্যার জন্য এবার সেদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের দিকে আঙুল তুললেন ওসমান হাদির ভাই ওমর। আপনারাই ওসমান হাদিকে হত্যা করিয়েছেন, আবার আপনারা এটাকে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছেন। আপনারা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না। আপনাদেরও বিচার হবে। ওসমান হাদির বিচার যদি না হয়, আপনারাও একদিনে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবেন। বাংলাদেশের কোটি কোটি মানুষ ওসমান হাদির বিচারের অপেক্ষায় আছে। এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না। ওসমান হাদি ছিলেন ভারত বিরোধী, তাই শুরুতে হাদি হত্যার দায় ভারতের ঘাড়ে চাপানোর চেষ্টা করে বাংলাদেশের মৌলবাদীরা। এমনও রটিয়ে দেওয়া হয় যে হাদির হত্যাকারীরা নাকি ভারতে পালিয়ে এসেছে, যদিও পরে বাংলাদেশ পুলিশ জানায় এমন কোনো তথ্য তাদের কাছে নেই। শেষ অবস্থানটা সুনির্দিষ্টভাবে আমাদের কাছে এভাবে তথ্য নাই। আমরা নানাভাবে আমাদের তদন্তকারী অফিসাররা, আমাদের গোয়েন্দারা চেষ্টা করে যাচ্ছে আসামি বর্ডার পার হয়ে চলে গেছে কিনা। আমরা এখনো কনফার্ম হতে পারিনি যে সে হয়ে চলে গেছে। যত সময় যেতে থাকে ততই পরিষ্কার হতে থাকে ছবিটা। সামনে আসতে শুরু করে হাদির একের পর এক ভাষণ, যেখানে ইউনূসের উপদেষ্টাদের তুলোধনা করছেন তিনি। প্রশ্ন তুলছেন, ভোটের আগেই কেন বিএনপির সঙ্গে সমঝোতা করে নিচ্ছেন ইউনূসের উপদেষ্টারা? উপদেষ্টাদের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভের কথা কি ইউনূস জানেন না? এভাবে কি ইনসাফের বাংলাদেশ তৈরি করা যাবে? মিনিমাম 100 রিকশাওয়ালার সাথে কথা বলেছি গতকাল পর্যন্ত। প্রত্যেকে বলে এই উপদেষ্টাদেরকে তারা বিশ্বাস করে না, কিন্তু ইউনূস বেড়া ভালো। এই প্রশ্নগুলোকে রাজনৈতিক মঞ্চে তুলে আনতে চাইছিলেন ছাত্রনেতা ওসমান হাদি। বিপুল জনপ্রিয়তাও পাচ্ছিলেন তিনি। অনেকের মতে ভোটে জিতলে দেশের শীর্ষ কোনো প্রশাসনিক পদে বসা নিশ্চিত ছিল তার। কিন্তু ভোটের আগেই হত্যা করা হলো হাদিকে। শুধু হাদি নন, সম্প্রতি গুলি করা হয়েছে আরেক ছাত্রনেতাকে। তবে কি গোটাটাই ভোট বানচাল করার ছক? দীর্ঘ গড়িমসির পর অবশেষে বাংলাদেশে ভোট করাচ্ছেন মোহাম্মদ ইউনূস। 12ই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন। ভোটের পর নতুন সরকার এলে দেশের শীর্ষ প্রশাসনিক পদ থেকে সরতে হবে ইউনূসকে। খুব বেশি হলে রাষ্ট্রপতির পদ পেতে পারেন তিনি। ফলে রাজনীতির পাটিগণিত অনুযায়ী বাংলাদেশে ভোট হয়ে নির্বাচিত সরকার এসে গেলে ক্ষমতা হারাবেন ইউনূস। সেই কারণেই কি ভোট বানচাল করে দেওয়ার চেষ্টা, যাতে প্রধান উপদেষ্টার চেয়ারে বসে থাকা যায়? তাই কি হাদির মতো ছাত্রনেতা খুন? একটা অপদার্থ ক্ষমতালোভী ইউনূস বেকার ছাত্রছাত্রীদের সামনে রেখে তিনি ক্ষমতা ভোগ করতে এসছেন, এবং সেই ক্ষমতা ভোগের সামনে যারা থাকে তাদের তিনি সরিয়ে দেবেন, এটা নিঃসন্দেহে বোঝা যাচ্ছে। এবং হাদি যেহেতু ইলেকশন চেয়েছিল, তাকে যে সমর্থন করা যায় তা নয়, এবং হাদি যে বলেছিল যে নির্বাচন করতেই হবে, সেটা তো ইউনূস সরকার মেনে নেবে না। তিনি মুখোশধারী শাসক, এবং হাদির ভাই যা বলেছেন এটা সম্পূর্ণরূপে সত্যি। এই ইউনূস তার মৃত্যুর জন্য যে দায়ী এবং তাকে যে হত্যা করেছে, সেটা আর অন্য কিছু বলার অবকাশ নেই। নিউজ 18 বাংলা। ঢাকায় চার্চ টার্গেট করে বিস্ফোরণ। মগবাজারে চার্চের সামনে বিস্ফোরণে একজনের প্রাণ চলে যায়। বাংলাদেশের নিরাপদ নয় কোনো সংখ্যালঘু। হিন্দুদের পাশাপাশি খ্রিস্টানরাও টার্গেট। মগবাজার ফ্লাইওভার থেকে ককটেল বোমা। ঘটনাস্থলে মৃত্যু সিয়াম নামে যুবকের। বোমা বিস্ফোরণে বেশ কয়েকজন জখম। 17 বছর পর আজই দেশে ফিরলেন তারেক রহমান। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বাংলাদেশে ফেরার আগেই ঢাকায় বিস্ফোরণের ঘটনা। নজর রেখেছি ইতিমধ্যে ঢাকায় চার্চ টার্গেট করে বিস্ফোরণের ঘটনা।
মগবাজারে চার্চের সামনে বিস্ফোরণ, আর সেই বিস্ফোরণের ঘটনায় নিহত এক। বাংলাদেশে কোনো সংখ্যালঘু নিরাপদ নয়, এ প্রশ্ন বারবার করে উঠে আসছে। হিন্দুদের পাশাপাশি খ্রিস্টানরাও টার্গেট। মগবাজার ফ্লাইওভার থেকে ককটেল বোমা, আর ঘটনাস্থলে সিয়াম নামে যুবকের মৃত্যুর খবর। বোমা বিস্ফোরণে বেশ কয়েকজন জখম হয়েছেন। 17 বছর পর আজই দেশে ফিরেছেন তারেক রহমান, আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বাংলাদেশে ফেরার আগেই ঢাকায় এই বিস্ফোরণের ঘটনা। এখান থেকে মারার উদ্দেশ্য হচ্ছে এটা প্যানিক সৃষ্টি করা, যে জনমনে যেন আতঙ্ক সৃষ্টি হয়। এখান থেকে ইতিপূর্বেও বেশ কয়েকবার এরকম ককটেল কিন্তু মেরেছে। এই ককটেলগুলোর সাধারণত খুব বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা কম, তখন যখন মাটিতে পড়ে এটা হয়তো বা যে ওদের যে ছোট ছোট স্প্লিন্টারগুলো আছে এগুলো মানুষের ক্ষতি হইতে পারে, যে পায়ে টায়ে লাগতে পারে। কিন্তু এভাবে এই যে মাথায় লাগার কারণে যেটা হয়েছে এটা একটু এক্সেপশনাল আর কি। তো এটার মাথায় লাগার কারণে এটা বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেছে। ঢাকার মধুর ক্যান্টিন, সেখানে ভাঙচুরের ঘটনা। ঐতিহ্যবাহী মধুর ক্যান্টিনে চেয়ার টেবিল ভাঙচুর করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতি বিজড়িত মধুর ক্যান্টিন, যে ছবি আপনাদের দেখাচ্ছি, এই মধুর ক্যান্টিন বাংলা ভাষা আন্দোলনের আতুর ঘর। বুধবার কি হয় সেখানে? তাণ্ডব চালান এক ব্যক্তি, ভয়ে ক্যান্টিন ছাড়েন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। দেখুন কিভাবে ভাঙচুর করা হয়েছে, যে ছবি আপনাদের দেখাচ্ছি। এই মধুর ক্যান্টিনই হচ্ছে বাংলা ভাষা আন্দোলনের আতুর ঘর। কি হয়েছিল? এই যে দেখছিলেন ব্যক্তিটিকে, এই ব্যক্তি তিনি ভিতরে ঢোকেন এবং তাণ্ডব চালান। রীতিমতো মধুর ক্যান্টিনে তাণ্ডব চালানো হয়। আর এই ঘটনাতেই ভয়ে সেই সময় যে পড়ুয়ারা সেখানে ছিলেন তারা রীতিমতো ক্যান্টিন ছেড়ে বেরিয়ে যান। চেয়ার টেবিল ভাঙচুর করা হয়। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের হোর্ডিং ভেঙে ফেলা হয়। ভাঙচুরের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওপার বাংলায় হিন্দু হত্যা, আর এপার বাংলায় গরম রাজনীতি। পথে নেমে প্রতিবাদ বঙ্গ বিজেপির। বিক্ষোভে, স্লোগানে দাবি ইউনূসের দেশকে জবাব দিক দিল্লি। এটা কি কৌশলে কেন্দ্রের ওপর চাপ তৈরির চেষ্টা, যাতে কেন্দ্র কোনো পদক্ষেপ করলে ভোটের বাংলায় আরও মেরুকরণের অস্ত্রে শান দেওয়া যায়? মোহাম্মদ ইউনূসের বাংলাদেশে আক্রান্ত হিন্দুরা নৃশংসভাবে পিটিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে হিন্দু শ্রমিক দীপু দাসকে। প্রতিদিন সকাল থেকে সন্ধে সীমান্তের ওপার থেকে ভেসে আসছে মৌলবাদের হুঙ্কার। মঙ্গলবার রাতে চট্টগ্রামের পশ্চিম বণিকপাড়ায় হিন্দুদের গ্রামে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ করে আগুন লাগানো হয়েছে। ওপারে হিন্দুদের ওপর অত্যাচার, এপারে পথে নেমেছে গেরুয়া শিবির। প্রথমে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের সামনে প্রতিবাদ। বুধবার রাজ্যের একাধিক জায়গা, বিশেষ করে সীমান্তবর্তী নানা এলাকায় বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভে, স্লোগানে বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদ, সেই সঙ্গে দাবি হিন্দু হত্যা বন্ধ হোক। বাংলাদেশকে সবক শেখাক নয়াদিল্লি। এটা কি কৌশলে কেন্দ্রের ওপর চাপ তৈরির চেষ্টা? ওখানে কিছু করতে গেলে সবাইকে মিলে ভাবতে হবে, ভারতবর্ষের সরকারকেও ভাবতে হবে, এদের জন্য ওষুধ দিতে হবে। সেই ওষুধ তো আছে ভারতের হাতে। এই জামাতিদেরকে ভদ্র করতে গেলে একবার ওষুধ দেওয়া দরকার আছে, খুব কড়া ডোজের ওষুধ দেওয়া দরকার। বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদে পথে নেমেছে বঙ্গ বিজেপি। অনেকের মতে প্রতিবাদের পাশাপাশি এই পদক্ষেপের নেপথ্যে রাজনীতির অঙ্কও রয়েছে। কারণ বাংলাদেশ ইস্যুতে কেন্দ্র কোনো পদক্ষেপ করলে তাকে রাজনৈতিকভাবে ব্যবহারের সুযোগ পেয়ে যাবে বঙ্গ বিজেপি। ভোটের বাংলায় মেরুকরণের অস্ত্রে আরও শান দিতে পারবে, প্রচার করতে পারবে বিদেশেও হিন্দুরা আক্রান্ত হলে তাদের পাশে রয়েছে পদ্ম শিবির। নিউজ 18 বাংলা।